দেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জনগণ তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তিনি যে কোনো সময়ে দেশে আসবেন এবং সেই প্রস্তুতিও নিচ্ছেন। -2 ফর্মুলার কথা আপনি বলছিলেন। আমি মনে করি যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি জনগণ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং গৃহীত হয়, তাকে মাইনাস করা যায় না। তাকে মাইনাস করতে গেলে বাংলাদেশ মাইনাস হয়ে যায়, অথবা ধরেন গণতন্ত্র মাইনাস হয়ে যায়, দেশের স্বার্থ মাইনাস হয়ে যায়, অথবা এই কারণে তা পারিনি কেউ করতে। হ্যাঁ, আওয়ামী লীগ অধপতিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, কারণ হচ্ছে সে ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে, যার ফলে কিন্তু আমি বলছি একটা পরিত্যক্ত রাজনৈতিক দল পরিণত হয়েছে এবং ফ্যাসিবাদে পরিণত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনি একটা বোঝেন যে প্রধানমন্ত্রীর ড্রয়িং রুমে না, বেডরুমে গিয়ে মানুষ সেই বেডে শুয়ে আরামায়েশ করছে, আর তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে যখন সে ফ্যাসিবাদ হয়েছে। অর্থাৎ জনগণ কর্তৃক যে ধিকৃত হয় তাকে জনগণই মাইনাস করে দেয়। কোনো অপশক্তি, কোনো আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শক্তি, কোনো রাজনৈতিক বৈধ শক্তিকে মাইনাস করতে পারে না যাকে জনগণ গ্রহণ করে। বিএনপি সেই রাজনৈতিক দল, আমি আবারও বলছি, জনকল্যাণ, জন আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এ দেশকে সমৃদ্ধ করেছে, এদেশের জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করেছে। এখন একটা জায়গায় আপনি একটু বলি যে দেখেন, তারেক রহমান সাহেব খুব দায়িত্বশীল ব্যক্তিত্ব। তিনি যতটুকু বলার ততটুকু বলেছেন। আপনি বিস্তৃত চাচ্ছিলেন, হ্যাঁ বিস্তৃত তিনি বলবেন সময় হলে, কেন কি কারণে মনে রাখা দরকার। তিনি কিন্তু এখানে কাউকে দায় দেন নাই এবং কর্মকর্তার অভিযোগ করেন না। কোনটাতে আসলে অন্য কোন রাজনৈতিক দল সুযোগ সন্ধানী হয়ে উঠতে পারে বলে কি মনে হয়? আমি তো মনে করছি না রাজনৈতিক দল রাতারাতি সুযোগ সন্ধানী হয়ে যাবে, আর রাজনৈতিক দল জনগণকে যা বুঝাবে তাই জনগণ বুঝবে, সেটি সুযোগ নেই। তবে হ্যাঁ, কিছু জায়গা তো কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে, বিভিন্ন সংস্থা আছে বিভ্রান্তি উস্কে দেওয়া, তৈরি করা, কিন্তু সেটা এন্ড অফ দ্য ডে আমার মনে হয় তা এই মুহূর্তে আসলে দলের শীর্ষস্থানীয় নেতা তিনি যদি জনগণের সামনে না থাকেন, সামনে আর কয়েক মাস পরে আমরা যে ভোটের সম্ভাবনার কথা শুনছি, সেক্ষেত্রে আসলে নেতাকর্মী বা 17 বছরে তো উনি নেই। বিএনপি দুর্বল হয়েছে, বিএনপিকে ভাঙা সম্ভব হয়েছে, ডিভাইডেশন করতে চেয়েছে তো আওয়ামী লীগ 17 বছর ধরে পেরেছে। কোনো কর্মসূচিতে বিএনপিকে নিবৃত্ত করা গিয়েছে? কোন নির্বাচনের আগে বিএনপিকে প্রলুব্ধ করে ভাগ বাটোয়ারা আসন করা গিয়েছে? ক্ষমতার অংশ করতে পেরেছেন তো তিনি, সর্বাধিক পেরেছেন, এখনো পারছেন, আগামীতেও পারবেন। এবং তিনি যখন নির্বাচন, তিনি তো বলেছেন, আমি আবারও বলি যে তিনি নির্বাচনে অংশ নিবেন, নির্বাচনের আগে দেশে আসবেন। আমাদের আসতে একটু দেরি হওয়াটাকেই আমরা বিভিন্নভাবে দেখছি এবং এটা হয়ে থাকে। আমার কাছে যদি বলেন 3টি কারণ মনে হয়েছে, বিস্তৃত বলবো না, কারণ তারেক রহমান সাহেব নিজে যতটুকু বলেছেন তার বাড়তি বলা উচিত হবে না কারো, আমারও উচিত হবে না, এবং আমি জানিও না, আমার জানার প্রয়োজনও নেই। আমার আস্থা রয়েছে, দায়িত্ব রয়েছে ওই দলের কাজ করার। দেশের জনগণেরও তার উপর আছে। এই যেমন ধরুন নিরাপত্তার একটা ব্যাপার থাকতে পারে, আমার কাছে মনে হয়েছে বৃহত্তর জাতীয় স্বার্থ থাকতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই জাতীয় স্বার্থ কেন? জাতীয় স্বার্থ মনে রাখা দরকার প্রতিষ্ঠিত শীর্ষ নেতৃত্ব সব রাজনৈতিক দলের, আমি বলবো বিশেষ করে যারা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে এবং যারা ক্ষমতা যাওয়ার জনরায়ের ভিত্তিতে সমূহ সম্ভাবনা আছে, তাদের অবাধ রাজনীতির সুযোগ না থাকা অথবা তাদেরকে সাবধানে চলা, পরিস্থিতি বুঝে চলা, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতিতে তাদেরকে দেশকে রিপ্রেজেন্ট করার স্বার্থটাকে আমি জাতীয় স্বার্থ বলি। সেই জায়গায় একটা কারণ থাকতে পারে। আরেকটা আমি বলবো, কিছু প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতার প্রয়োজন হতে পারে, প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতা, সেটা চলমান রয়েছে। আমার মনে হয় সেটা শেষ হবে। এই যে আপনি বলছিলেন যে একটি বড় রাজনৈতিক দল এবং তারা হয়তো সামনে নির্বাচনে নির্বাচিত হবেন, সেই জায়গাটিতেই আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসি। আপনারা বলছেন একটি দলকে গোপনে ক্ষমতায় আনার জন্য ডিসিএসপি পরিবর্তন করা হচ্ছে। আপনারা বলেছেন ভোট ডাকাতি করতে চাইলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, এবং এই কথাটি আপনারা বিএনপিকে ইঙ্গিত করেই বলেছেন। কিন্তু এই ডিসিএসপি পরিবর্তন করার যে নিয়ম, সেটি আসলে জামাতের চাহিদা অনুযায়ী তো লটারি করে হলো, তাহলে এখন দোষটা আসলে বিএনপির কাঁধে কেন? দেখুন, বাংলাদেশে আমরা সুষ্ঠু নির্বাচন পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। আমরা মনে করি যারা এখন সরকারে আছেন তারা নিরপেক্ষতা দেখিয়েই আমাদের ডিসিএসপিকে তারা বাছাই করবেন। ইতিমধ্যে এটার প্রক্রিয়া কিছুটা সম্পন্ন হয়েছে। দেখুন, আমরা যখন রাজনৈতিক মাঠে থাকি আমরা জানি রাজনৈতিক মাঠের অবস্থাটা কেমন, কারণ আমাদেরকে প্রতিনিয়ত জিনিসটাকে মোকাবেলা করতে হয়, কোথায় কারা অসুবিধা পাচ্ছেন। বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে যে আগের যারা আওয়ামী লীগের ডিসিএসপি ছিলেন অনেকাংশেই তারা চেষ্টা করেছেন তারা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলার জন্য। করা না করা বিষয় না, যারা মনে করেন থাকেন তারা তো বুঝেন যে কারা কীভাবে করবেন এই জিনিসটা। এবং বিভিন্ন সময় বিভিন্ন জেলা পর্যায়ে আমরা ডিসিএসপি দেখেছি অনেক সমস্যা সেখানে তৈরি হয়। তারা সেখানে বিএনপির পক্ষ থেকে যে মতটা দেওয়া হয় তারা সেটাকেই অগ্রাধিকার দেন, কিন্তু অন্য যে দলগুলো আছে তাদের যে কিছুটা মানে পরামর্শ আছে সেগুলো খুব গুরুত্ব দিচ্ছে। আপনাদের পরামর্শই হলো, আপনারা লটারি করে পরিবর্তন করতে চেয়েছেন, সেটাই তো হয়েছে। আমাদের যৌক্তিক বলেছি যাতে করে অন্তত একটা জায়গাতে থাকা যায় সেখানে। এটা আমাদের বলা মানে আমাদের দাবি না, তো তারা একটা যৌক্তিক মনে করেছেন যে আমরা কোনো দল না যেখানে যাবে না, আমাকে এটা যৌক্তিক হয়েছে।
এবং যদি কোনো দিকটা যদি আপনার যৌক্তিক হয় জনগণের স্বার্থে, সেটাকে মানতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মনে করি জামাত ইসলামী যে দিকটাতে কিছুটা আস্থা মানুষের তৈরি হবে, সে আস্থার দিকটাকে বিবেচনা করে আমরা পরামর্শ দিয়েছি এবং সেটাকে সরকার যৌক্তিক মনে করে তা সেটা গ্রহণ করে তাহলে এখন অভিযোগটা বিএনপির দিকে কেন? না, দেখুন রাজনীতিতে অনেক কথা আমরা বলবো। বাংলাদেশে যখন যারা থাকেন, দেখুন যারা সরকারে থাকেন তারা অনেক সময় চেষ্টা করে থাকেন পাওয়ারের কাছাকাছি থাকার জন্য। আমরা এটা রাজনীতি পেশা বলতে পারেন আপনি, যে আমরা যাতে করে কোনো ধরনের ডিসি কোনো দলের অনুগত না হতে পারেন, এই সময় অনুগত না হতে পারেন, তার জন্য কথাগুলো আমরা বলেই যাব। আমরা ট্রান্সফার হওয়ার পরেই যে শেষ তাও বলা যাবে না। আমরা মনে করি এই যে আমরা লটারির মাধ্যমে যে বদলিটা হলো, এটার কতটুকু আমরা সুবিধা পাবো তার প্রমাণিত হবে নির্বাচনের সময়। এখনই সব কিছু হলপ করে কিন্তু বলা যায় না। আমরা অবজার্ভ করতেছি যে সমস্ত জেলা যারা সেখানে যাবেন তাদের গতিবিধি আমরা পর্যবেক্ষণ করছি। অ্যাজ এ পলিটিক্যাল আমি তো বলবোই যে হ্যাঁ আমার অমুক জায়গাতে সমস্যাগুলো হচ্ছে। আমি যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা আছি, যেখানে তার সমস্যা হবে পলিটিক্যাল নেতারা তারা সেগুলোকে বলবেন, অ্যাড্রেস তারা সেখানে করবেন। সেই আলোকে আমরা মনে করি জামাত তার জায়গা থেকে বক্তব্য সেখানে দিয়েছে। কিন্তু আবার আপনারা এর মধ্যে দিয়ে আসলে ফ্যাসিবাদী ফেরত আসবে সেই সম্ভাবনাও আপনারা চিন্তা করছেন, সেটি বা কেন করছেন? তাজনিফা জাবিন, নানানভাবে আসলে নির্বাচন ঘিরে তো আলোচনা চলছে এবং তারেক রহমানের দেশে ফিরে আসাটিকেও আসলে রাজনৈতিক আকারেই আমরা চিন্তা করছি। সেই জায়গাটিতে আসলে সামনে নির্বাচন ঘিরে এনসিপির অবস্থান ঘিরেও কিন্তু অনেক আলোচনা সমালোচনা আছে। দুজন উপদেষ্টা, তাদেরকে একটা সময় পর্যন্ত আসলে তরুণদের প্রতিনিধি মনে করা হতো, এখন তারা বলছেন তারা নির্বাচন করবেন, হয়তো আর অনেকেই করতে যাচ্ছেন, এবং তারা আসলে এনসিপির জন্য কোনো সুবিধা বয়ে নিয়ে আসবেন বলে কি আপনারা মনে করেন? আপনি এর আগেও বলছিলেন না যে এই তারেক রহমানের ওনার মায়ের অসুস্থতার সময় না আসা ঘিরে যে রাজনীতিটা হচ্ছে, এটাতে কোনো সুযোগ সন্ধানী কেউ নিবে কিনা এটার সুযোগে। আপনি দেখেন দুইজন উপদেষ্টা এনসিপি হওয়ার আগে ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিন্তু সেখানে গিয়েছিল, কিন্তু সব মনোযোগ কিন্তু এই দুইজন ছাত্র উপদেষ্টায় পায়। আপনাকে আমি দুইটা স্পেসিফিক উদাহরণ দেই যে এই পুরো এই অন্তর্বর্তী সরকারের মনোযোগটা যে এই দুই উপদেষ্টা থেকে অন্যদিকেও কেন সরানো উচিত, কারণ অন্য দলের প্রতিনিধি হয়ে কারা ওখানে আছেন এটা কিন্তু দৃশ্যমান না। এই দুজন যেহেতু ছাত্রদের হয়ে গেছে, সব সমালোচনা শুধু এদের কেন্দ্রিকই হয়। জুলাই গণ অভ্যুত্থানের বা গণহত্যার নারকীয়তার পর একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি খুব জোরালো ছিল, যেটা গত শনিবার গতকালই কিন্তু উপদেষ্টা পরিষদের সবাই পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 কিন্তু উত্থাপিত হয়েছিল এবং সেটা অনুমোদন পায় নাই। কেন অনুমোদন পায় নাই? কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে যাতে পুলিশ আওতামুক্ত হয় সেটা আমলারা চায় না। আমলাদের বিরোধিতার কারণে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে, এমনকি পুলিশরাও চায় না কিন্তু রাজনৈতিক প্রভাবের মুক্ত থাকতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকতে। আমরা কিন্তু আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় দেখেছি। তাহলে আপনি শুধু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আপনি বিচারের আওতায় এনেই কি আপনি এই পুরো এই নারকীয়তাটাকে আপনি কি জাস্টিফাই করতে পারেন? আপনি যদি পুলিশ কমিশন, আমি বলি আমি বলি এটা গত শনিবার এই পুলিশ কমিশনের খসড়া উত্থাপিত হয়, বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে প্রতিবেদন দিয়ে বিবৃতি দিয়ে জানানো হয় এটা করাটা ঠিক হবে না, এই আইন পাশ করা ঠিক হবে না। তার মানে কি বিএনপি এখনো চায় পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকুক, যেহেতু তারা ক্ষমতার হয়তো অনেক কাছাকাছি। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এই যে আরপিও সংসদ, আপনারাও তাদের সাথে ক্ষমতায় অংশীদার হওয়ার চেষ্টা করছেন না, এটা এই কথাটা আপনি কিসের ভিত্তিতে বললেন? জোট নিয়ে তো অনেক আলোচনা আছে, বিএনপির সাথে জোট নিয়ে এরকম বিএনপির সাথে জোট নিয়ে না আপনি তো পুরো কথাটাই অন্যদিকে নিয়ে গেলেন। আমি বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ থাকুক, পুলিশ একটা স্বাধীন কমিশন হোক, এটা তো পুরো বাংলাদেশের এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে কতটা জরুরি। এবং বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই আইন পাশ না করার জন্য। তাহলে এখানে যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি, আপনারা নিজেরাই একটু আগে আলোচনায় বললেন যে সামনে বড় রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাহলে এটা আমরা কেন চাইবো? এই আপনি যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো, আলোচনাগুলো আপনি যদি ফলো করে থাকেন, আপনি নিশ্চিতভাবে জানবেন এই স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা প্রস্তাব আমাদের সদস্য সচিব আক্তার হোসেন একমাত্র এনসিপি ওখানে পেশ করেছে এবং তাদের জোরালো দাবির মুখেই কিন্তু এই আলোচনা উঠে এসেছে। এখানে জোটের প্রসঙ্গটা আমি পরে আসি। আপনি যে একটা এলিগেশন দিলেন না যে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, এটা কিন্তু একেবারেই ভিত্তিহীন এবং সমালোচনা থাকবে। এই যে আপনি বললেন যে এই জন্যই কি আমরা চাচ্ছি কিনা, আরেকটা কথা বলি যে আরপিও সংশোধন হয়ে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে কেউ জোটবদ্ধ হলেও কিন্তু নিজ দলীয় প্রতীকে কিন্তু কেউ নির্বাচন করতে পারবেন, এটা আরপিও সংশোধন করে কিন্তু হয়েছে। গত বৃহস্পতিবার ববি হাজ্জাজের এনডিএম নেতৃত্বাধীন যে দল আছে তার মহাসচিব হাইকোর্টে রিট করেছে এইটাকে চ্যালেঞ্জ করে, এই বিধানটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে। তার মানে তারা চান যে নিজ দলের
একটা প্রতীক থাকার পরও তারা বড় যে দলের সাথে জোট করবে সেই দলের প্রতীকে নির্বাচন করার দাবি তারা জানাচ্ছে। তাহলে আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশটা সেট হোক, নিয়মকানুনগুলো সেট হোক। যে নিয়মটা সেট হয়ে গেছে, তাহলে আমরা শুনেছি যে বিএনপির পক্ষ থেকে বন্ধুর পরিচয়ে একজন উপদেষ্টাকে আইন উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে যাতে এই আরপিও সংশোধনটা আন্ডু করা হয়। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু অনেক ঘটনাই ঘটছে, একদম বাস্তব, একদম পরিষ্কার। কিন্তু তারপরেও এই যে নির্বাচন নিয়ে দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা কি করবে, সব আলোচনা কিন্তু ওখানে। আবার ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে কিন্তু তারেক রহমানের ফিরে আসার রাজনীতিটাতে সব মূল। আপনি দেখেন পাবনাতে কি হলো, এই যে অস্ত্র উঁচিয়ে যে গেল সে কিন্তু এই যে জামাত ইসলামের কর্মী বলে কিন্তু প্রকাশিত হলো। অপরদিকে যে পাবনার 4-এর যে সত্য না, আমি কথা শেষ করি যে এটা কিন্তু পাল্টাপাল্টি দিচ্ছে। বিএনপি বলছে জামাতের, জামাত বলছে বিএনপি, কিন্তু অস্ত্র তো প্রদর্শিত হয়েছে। পাবনা 4-এর যে বিএনপি মনোনীত যে পাল্টাপাল্টি আরো বাড়ছে, আমি এটা শেষ করি। প্রত্যাশা আছে, উনি কিন্তু বলেছিলেন হাবিব সাহেব যে এক নৌকার ধানের শীষ, এক সাপের 2 বিষ, এই স্লোগান যে দিবে তার জিব্বা কেটে নিয়ে আসার জন্য মামলা হলে তার নামে হবে। এই ধরনের এরপরে পরবর্তীতে কিন্তু আবার সে টকশোতে বসে একই কথা সে আবার জাস্টিফাই করেছে, হ্যাঁ আমি এটা বলেছি, সে এই কথা বলেছে। তাহলে এই যে এই ধরনের সন্ত্রাসবাদ ওপেন, এই যে অস্ত্র তো দেখা গেছে, এখন কেউ বলছে জামাতের, কেউ বলছে আবার এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধেও কিন্তু এই একই ধরনের অভিযোগ আছে। শুধু যে আসলে বিএনপি কিংবা জামাতের বিরুদ্ধে তা তো নয়। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আবার এই জায়গাটিতে আসবো, বিরতি পরে থেকে এই জায়গাটিতেই আসবো। দর্শক জি 25 পাত্র রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি 25 পাত্র রাজকাহন দেখছেন। তাজনিবা, বিএনপির দিকে আসলে আমরা অভিযোগ করছি কিনা সেই জায়গাটিতে আপনি বলছিলেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে আসলে আদৌ কোনো অভিযোগ, এই ধরনের অভিযোগ আছে কিনা। আমি রংপুর দিয়ে শুরু করি, কারণ রংপুর থেকে আসলে এই ছাত্রদের বা আপনাদের এই যে তারুণ্যের যে রাজনীতি সেটি হয়তো শুরু হয়েছিল। রংপুরে পিস্তল থেকে ছাত্রকে হুমকির অভিযোগ, এনসিপির সদস্য সহ 2জনকে পুলিশের সোপর্দ। আপনি চট্টগ্রামের জুবাইরুল আলমকে চেনেন কিনা আমার জানা নেই, অত বড় নেতা তিনি হয়েছেন কিনা আমি জানি না। তবে এনসিপি নেতার বিরুদ্ধে সাবেক বৈষম্য বিরোধী নেত্রীর লিখিত অভিযোগ, এবং অভিযোগটা আমি এখন পড়লে আমার সময় থাকবে না, সে কারণে আমি পড়লাম না। আরেকটাও অভিযোগ বলি ছোট করে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেই ভিডিওটির পর আসলে এনসিপির সেই নেতাকেও শোকজ করা হয়েছে। এরকম আরো অনেক অভিযোগ আছে। হ্যাঁ, এরকম অভিযোগ যে 3টা রাজনৈতিক দলের আছে প্রত্যেকেরই কিন্তু আছে। কিন্তু আপনাকে যে কথাটা আমি বিরতির আগে বোঝানোর চেষ্টা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে প্রক্রিয়াগুলো আমাদের এই প্রবলেমগুলো সেট করার জন্য, যে গণতান্ত্রিক নিয়মগুলো, আপনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি ফাঁসির কাস্টে ঝুলালেন, তাহলেই কি দেশে সব পুলিশের এই কৃতকর্ম যা হয়েছে, নারকীয়তা কি ভুলে সব আন্ডু হয়ে যাবে, সব কি বিলীন হয়ে যাবে, দেশ কি একদম বেহেশত হয়ে যাবে? হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি এই নিয়মগুলা ঠিক না করবেন, ততদিন এনসিপির পরে যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দলের লোকজনে এই সন্ত্রাসী করবে। যেই রাজনৈতিক দল আসুক তারাই এই পেশি শক্তি, জোর দখল এবং এই আধিপত্য বিস্তার করবে। আপনি আজকে আমার এই গুগলসে সার্চ দিয়ে 2-3টা উদাহরণ আপনি দিলেন, কিন্তু এটা বন্ধ করার প্রক্রিয়াটা কি? আমরা চিল্লাচ্ছি কিন্তু এই কারণে যে বন্ধ করার প্রক্রিয়াটা আপনি স্টাবলিশ করেন, সেই নিয়মটাও তো শুরু হওয়া প্রয়োজন আছে। কিসের থেকে? প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজের দল থেকে যখন এই ঐকমত্য কমিশনেতে এই প্রস্তাবগুলাই লেখা আছে, তাহলে আপনি যখন একটা স্বাধীন পুলিশ কমিশন হতে আপনি যখন সেটাকে বাধা দিবেন, আপনি যখন উপদেষ্টাকে পরিষদে আপনি জানাবেন যে এটা যাতে, এই আইন যাতে পাশ না হয়, এই অধ্যাদেশ যাতে অনুমোদন না হয়, তাহলে কি বার্তা দেয়? আরেকটা হচ্ছে, আমি যে অস্ত্রের কথা বলেছি এই পাবনাতে, আপনি দেখেন একজন মনোনীত প্রার্থী, আপনি যার কথা বলছেন সে কিন্তু এনসিপির হয়তো লতায় পাতায়, এবং তাদের বিরুদ্ধে আপনি নিজেও বললেন যে সাথেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু যে বিএনপির মনোনীত প্রার্থী সামনের জাতীয় নির্বাচনের জন্য, সে যখন বলে জিব্বা কেটে নিয়ে আসবা তারপর আমি মামলা দিব পাবনা 4-এর আসনের, তাহলে এটা কি বার্তা দেয় আমাদেরকে? সে যদি নির্বাচিত হয় সে তো সংসদে যাবে, সে তো আইন বানাবে। রাজনৈতিক সহিংসতা থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারছি না? অ্যাডভোকেট আতিকুর রহমান, এই জায়গাগুলো তো আসলে আমাদেরকে সেই জায়গাটি দেখাচ্ছে যে আমরা আসলেই নিরাপত্তাহীনতায় ভুগছি কিনা। আবার যে উপদেষ্টাদের কথা তাজনিবা বলছিলেন, বিএনপিও জামাত 3জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন, সেই 3 উপদেষ্টার নাম কি আসলে আপনারা এখনো প্রকাশ করছেন না? আমি কেনই তাদের পদত্যাগ একদম 10 সেকেন্ডে যেটা বলি, দুঃখিত ভাই ইন্টারাপ্ট করার জন্য, এই যে এই অস্ত্রে যে ধরেছে, রিউমার স্ক্যানার কিন্তু বলেছে যে এটা জামাতের প্রার্থী আবু তালেব মণ্ডলেরই কিন্তু সে কর্মী। এটা কিন্তু অভিযোগ তো আছে আসলে, এই যে অস্ত্রের প্রদর্শনটা কিন্তু এগুলো থেকে নির্বাচনের আগে বন্ধ করতে হবে। দেখুন, প্রথমত হচ্ছে জামাত ইসলামের সাথে অস্ত্রের সম্পৃক্ততা, এটা বলাটা এটা কোনোভাবেই সমীচীন নয়, কারণ জামাত ইসলামীর সাথে অস্ত্রের রাজনীতির কোনো সম্পৃক্ততা কখনো নেই, বর্তমানে ভবিষ্যতে থাকবে না। কিন্তু জামাতের বিরুদ্ধে তো যথেষ্ট চাঁদাবাজির অভিযোগ আছে। কোথায় অভিযোগ আছে? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আপনি বলেন, আপনি সুনির্দিষ্ট বলুন কোথায়, আপনি আমাকে বলুন, আমি দেবো কোথায় হচ্ছে সেখানে। কোথাও
জামাত ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আপনি আমাকে দেখান কোথায় আমরা করেছি অভিযোগ সেখানে। আপনি কোনো একটা নিউজ কেউ পত্রিকা, এখন তো ফেসবুকে আবার দিদি গুজব সেল তৈরি হয়েছে, কোনো একটা জিনিস যাচাই বাছাই না করে দিয়ে দেয়, হলো ফটো কাট করে লিখে দেয়। আবার আমরা দেখি আবার একটা এক শ্রেণীর নেতারা তারা কথা বলে সেটা নিয়ে। আমরা মনে করি জামাত ইসলামের পলিটিক্সের ভিতরে এই চাঁদাবাজির সাথে কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশে বরং আমরা যে রাজনৈতিক সংস্কৃতির দেখতে চাইছিলাম, দেখুন আমরা সংস্কার করি দেশের, আপনার দলের ভিতরে সংস্কার প্রয়োজন না। এই যে বিগত 17-18 মাসে যে একটা দলের আভ্যন্তরীণ কোন দলে মারা গেল 200 মানুষ, এটা কি সংস্কার পরিপন্থী নয়? এবং তাদের আভ্যন্তরীণ কোন দ্বন্দ্বের ভিতরে অস্ত্রের দেখা সেখানে পেয়েছি না সেখানে। তো যেখানে ওপেন দেখা যাচ্ছে নিজেরা দলাদলি করেন, সেখানে অস্ত্র ওসি একদল আরেকদলকে হামলা করছেন, তো সেটাকে ন্যারেটিভটাকে আপনি দেখেন জামাতের দিকে আনার চেষ্টা করেন। পাবনার শহীদ বুলবুল কলেজের সারা দলের সেই নেতা, আপনি একটা রিপোর্ট দিকে যাচাই বাছাই না করে আপনি প্রমাণ করে দেবেন। আমরা মনে করি মিডিয়া প্রমাণ করুক, সেটা একটা নিউজ পত্রিকা আসলো, এটাকে আমি বেশ ধরে জামাত অস্ত্র আছে এটি বলা কোনো সুযোগ নেই। আবার তাহলে কি আসলে বাংলাদেশের খুব প্রথিতযশা পত্রিকা বা গণমাধ্যমগুলো সবই ভুয়া ফটো কার্ড দিয়ে চলছে? ভুয়া ফটো কার্ডে তাদের নামে বানানো হয়, যখন যাচাই বাছাই করার পর আসে এটা মিডিয়া আলোচনা আসে না। এটা আমার সব অনেক বিষয় পত্রিকা আসে, যখন সত্য নিউজটা আসে তখন সেটাকে আর মিডিয়া আলোচনা করার চেষ্টা। দেখুন জামাতের সাথে চাঁদাবাজির অভিযোগ দেবেন, মানুষ আপনাদের বলবে যে আপনারা সত্য গোপন করছেন। চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্র, সন্ত্রাস, ফ্যাসিস্ট শক্তি, এটা আমি মিডিয়াতে বলে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এর কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। যদি প্রমাণ দেখাতে সম্ভব না, জামাতের এখন উত্থান ঠেকানোর জন্য একটা ন্যারেটিভ না করার চেষ্টা করা হচ্ছে। জামাত ইসলামের সংগঠন পুরো দেশব্যাপী বিস্তৃত, এই ধরনের কোনো কাজের সাথে আমরা কখনো সম্পৃক্ত ছিলাম না, ভবিষ্যতে থাকবো না আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য মিডিয়ায় বিএনপি, এনসিপি বা অন্য দলের বিরুদ্ধে বললে সেটা গ্রহণযোগ্য, কিন্তু মিডিয়াতে জামাতের বিরুদ্ধে বললে সেটা গ্রহণযোগ্য না। যাচাই বাছাই তথ্য আমরা গ্রহণ করি। আমি বলি লোহাগাড়া, সাতকানিয়া, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া চাঁদাবাজির জন্য জামাতের নেতারা গ্রেপ্তার হয়েছে, বহিষ্কার করেছেন, করেছেন। তো এখন বলবেন যে কোথা থেকে পেলেন? এই তো আমি বললাম, আমি এখন জাতীয় পত্রিকার নিউজ ধরে বলছি। এখন ধরেন যে জায়গাটা আমি ছিলাম, আপা বলছিলেন যে আরপিওতে, আর হ্যাঁ আরপিওতে আগে ছিল যে আপনি জোট করলে নিজের দলের প্রতীকও ব্যবহার করতে পারবেন, জোটের প্রতীকও ব্যবহার করতে পারবেন। আরপিও সংশোধন করেছে সরকার, আমরা বলেছিলাম যে না, ওই বিধানটা থাকুক, নিজের দলের প্রতীক অথবা জোটের প্রতীক। সরকার কিন্তু এখন আর জোটের প্রতীক না, নিজের দলের প্রতীকে করতে হবে বলেছে। আমরা মেনে নিয়েছি, তো আমাদের দাবি ছিল, আমরা মেনে নিয়েছি, যেহেতু সরকার করেছে। কিন্তু আপনারা পুলিশকে নিজেদের অধীনে রাখতে চান এবং না, পুলিশ কমিশনের কথা যেটা বলা হয়েছে, পর্যাপ্ত আলোচনা করা দরকার, তথ্যপত্র যাচাই করা দরকার, প্রস্তুতির দরকার। আপনি কালকে একটা নির্বাচন করতে যাচ্ছেন, এখন পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আপনি কমিশন করে দিলেন, এই পুলিশ দিয়ে আপনি পারবেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে? হ্যাঁ, প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না। সেটা নির্বাচিত সরকার পার্লামেন্টে গিয়ে সব দল আলোচনা করে কিভাবে কমিশন করা যায়, কিভাবে স্বাধীন করা যায়, স্বতন্ত্রভাবে ফাংশন করানো যায়। এটা তো খালি আইন করলেই হচ্ছে না, এবং একটা সেন্সিটিভ সময় আপনি পার করছেন, সামনে জাতীয় নির্বাচন, তো এগুলি করা যাবে না তা না। সেখানে আমরা বলেছি যে আপনি শুধু আইন করেন না, ঠিক আছে, এগুলি আমরা আলোচনা করব, আমরা বিবেচনা করব, আমরা কিসের সংস্কার করবো সব রাজনৈতিক দল নির্বাচিত হয়ে, সেগুলি প্রয়োজন আছে, দায়িত্ব আছে, সে জায়গা থেকে বিএনপি বলেছে। দাবি মানেই কিন্তু সবকিছু সঠিক হয় না, দাবিটা কার্যকর করাটাই হচ্ছে রাজনৈতিক দলের দায়িত্ব এবং যে কোনো সরকারের দায়িত্ব। আমরা সে জায়গা থেকে বলছি। একটু বলি, 18 বছর আওয়ামী লীগের আর এই 1 বছর 19 বছর বিএনপির আত্মীয় হয়, পরিচয় হয়, এরকম লোকের চাকরি হয়নি প্রশাসনে, এবং যারা ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করেছে আওয়ামী লীগ। এখন প্রশাসনে কারা খবরদারি করতে চায়? সাধারণতদের কি বলেছে? মামলা হবে আমাদের কথায়, গ্রেপ্তার হবে আমাদের কথায়, উঠবে বসবে আমাদের কথায়। জামাত করেছে স্পষ্ট বলেছে না, বলেছে জামাত। আচ্ছা, তারপর পুলিশ আসবে আমাদের পিছনে, পুলিশকে আমরা যা বলবো তাই। আরেকজন এমপি প্রার্থী বলেছে সেদিন, ওসির সাথে গিয়ে দেখা করে দেখবেন, ভাইরাল হয়ে গিয়েছে, যে আপনি ফোর্স নিয়োগ করেন, সব ফোর্স আমি দেবো, লোকবল আমি দেবো, আমাদের শিবির এবং জামাতের কর্মীরা থাকবে, আপনি সব এই অঞ্চলে মোতায়েন করবেন, আপনার মতো করে চালাবেন, আমাদের মতো করে চালাবেন। কে বলেছে? প্রার্থী গিয়ে নিজে থানায় বলেছে। এরকম পরিস্থিতিতে তারেক রহমান কবে দেশে ফিরছেন? আমি বলছি তারেক রহমান যথাযথভাবে জানেন দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, যখন তার প্রয়োজন হবে তিনি এই দেশে ফিরবেন, এদেশকে নেতৃত্ব দেবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন কনসার্ন ব্যক্তিত্ব, তার উপরই